তো আজকে আমরা মানডে নাইট র শুরুতে রিং জেনারেল গান্থারকে দেখতে পাই। গান্থার এখানে শো কিক অফ করে, আর এখানে আমরা দেখতে পাই যে পুরো ফিন ব্যালর আর জাজমেন্ট ডে মিলে গান্থারের উপরে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু এখানে ডেভান প্রিস্ট চলে এসে পুরো জাজমেন্টের উপরেই অ্যাটাক করে দেয়। তারপর কী হয় যে গান্থার ফিন ব্যালর আর ডেভান প্রিস্টের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু তারপরে লাস্টের দিকে ফিন ব্যালর গান্থার আর ডেভান প্রিস্টের উপরে অ্যাটাক করে দেয়, মানে পুরো জাজমেন্ট ডে মিলে গান্থার আর ডেভান প্রিস্টের উপরে অ্যাটাক করে দেয়। তো শেষ পর্যন্ত এখানে কী হয়, যেখানে ফিন ব্যালরকেই আপার হ্যান্ড দেওয়া হয়। আর এখন এটা অফিসিয়াল হয়ে গেছে যে এখানে ম্যাচটা ট্রিপল থ্রেড ম্যাচ হয়ে যাচ্ছে। এখানে গান্থার ভার্সেস ফিন ব্যালরের সাথে সাথে ডেভান প্রিস্টকেও অ্যাড করে দেওয়া হয়েছে। তো আমি তো বলবো বেশ ভালোই হয়েছে, কারণ এমনিতেও এই ম্যাচটা যদি হতো তাহলে এখানে ডেভান প্রিস্ট তো ইন্টারফেয়ার করতেই করতো, যার ফলে ম্যাচটার হয়তো কোনো রেজাল্টও বেরোতো না, ডিসকোয়ালিফাই হয়ে যেত, আর বেকার ম্যাচটা স্পয়েল হয়ে যেত। তো তার থেকে তো ভালো এটা ট্রিপল থ্রেড করে দিয়েছে, আমাদের দেখতেও বেশ ভালো লাগবে। আর এখানে ডেভান প্রিস্টও থাকবে, তো ডেভান প্রিস্ট নিজের বদলা নেওয়ার সুযোগও পেয়ে যাবে, আর ম্যাচটা কোনোভাবে খারাপও হবে না। আর যেহেতু ট্রিপল থ্রেড ম্যাচ, তাই এটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে। আর আজকে র থেকে আমরা একটা খুবই খারাপ জিনিস দেখতে পাই। খারাপ বলতে এটা সত্যিই খুবই খারাপ, মানে জঘন্যতম। ট্রিপল এইচের কাজ তো আমার এমনি পছন্দ হয় না, তারপরে ট্রিপল এইচ এইসব কাজ করে বেড়ায়। তো কি বলবো আর, মানে আজকের কী হয় যে আজকের হোয়াইট সিক্সের টিম হেরে গেছে, আর তাছাড়া আঙ্কেল হাউডিকে পিন করেছে ক্যারিয়ান ক্রস। এদের মধ্যে ম্যাচ ছিল, এদের মধ্যে একটা 4-ম্যান ট্যাগ টিম ম্যাচ ছিল। এবার কী হয় যে এখানে আঙ্কেল হাউডির মুখে পল এলরিং পাউডার মেরে দেয়, আর যার ফলে ক্যারিয়ান ক্রস তাকে একটা গরিবের F5 লাগিয়ে দেয়। মানে যে তোমরা তো জানো ক্যারিয়ান ক্রসের যে ফিনিশারটা আছে ওটা কিছুটা F5-এর মতো, কিন্তু একটু সস্তার F5। তো গরিবের F5 মেরে দেয়, আর এখানে আঙ্কেল হাউডি পিন হয়ে গেছে, কিক আউট করতে পারেনি। তো একটা সময় ছিল ফিন ব্রে হোয়াইট, যাকে হারানোর জন্য 5টা-6টা ফিনিশারের দরকার পড়তো, লো মারা হতো, ফিনিশার মারা হতো, কিন্তু তার সত্ত্বেও কিছু হতো না, তাকে অনেক কষ্টে হারানো হতো। কিন্তু তারপর রয়েছে আঙ্কেল হাউডি। আমরা আঙ্কেল হাউডিকে ভেবেছিলাম যে ফিন ব্রে হোয়াইটের মতোই বুক করাবে, কিন্তু এর যা অবস্থা, একে নর্মাল সুপারস্টারদের মতোই একে জাস্ট একটা ফিনিশার লাগিয়ে দেয়, আর এ হেরে গেল। মানে এত বাজে বুকিং। কিছুদিন আগে হোয়াইট সিক্সের উপরে ফাইনাল টেস্টামেন্টকে আপার হ্যান্ড দেওয়া হয়েছিল, সেটা আমরা একবারের জন্য মেনে নিয়েছিলাম যে ঠিক আছে আপার হ্যান্ড দেওয়া হচ্ছে, কিন্তু ম্যাচের মধ্যে এদের জয় তো হবেই, এরা এমনিতেও খুবই ভয়ঙ্কর টিম, কিন্তু এইভাবে এত বাজেভাবে হারাবে এটা তো ভাবতেই পারিনি। মানে বলতে পারো যে ট্রিপল এইচ এবারে ব্রে হোয়াইটের শেষ স্মৃতিটাকেও নষ্ট করার পুরো প্ল্যান করে বসেছে। আর এদের হোয়াইট সিক্সের যা হাল দেখছি, এবার থেকে আর কেউই তাকে সিরিয়াসভাবে নেবে না। ক্যারিয়ান ক্রসের টিমকে কেউ সিরিয়াসভাবে নেয় না, আর ক্যারিয়ান ক্রসের টিমই এইভাবে ডমিনেট তো করছে উইকলি শোতে, তার উপরে ম্যাচও জিতে যাচ্ছে। আর তাছাড়া আঙ্কেল হাউডিকে পিন করে, তো ফ্যান্সরাই বা কী ইন্টারেস্ট দেখাবে, আর ফ্যান্সরাই বা কেন হোয়াইট সিক্সকে সাপোর্ট করবে। তো এইটা হচ্ছে ট্রিপল এইচের একটা খুবই বাজে দিক, আর এটা সত্যি ক্রিটিসাইজ করার মতোই একটা দিক। আমার তো খুবই খারাপ লেগেছে। আর আমরা আজকে ড্রু ম্যাকিন্টায়ারের একটা ছোটোখাটো ভিডিও প্যাকেজও দেখতে পাই, যেখানে ড্রু ম্যাকিন্টায়ার বলে যে সে কেন রিটার্ন করলো। ড্রু ম্যাকিন্টায়ার বলে যে আমার এখন রিটার্ন করার কথা ছিল না, কিন্তু আমি সময়ের আগে রিটার্ন করলাম, কারণ আমি দেখছি যে উসো, স্যামি জেন, সিএম পাঙ্ক এরা সবাই রোমানকে ওয়ার গেমসের ম্যাচে সাহায্য করছে। এমনিতেও এদেরকে আমার পছন্দ নয়, ব্লাড লাইনে থাকাকালীন এরা অনেক খারাপ কাজ করেছে। সিএম পাঙ্কের সাথে তার ঝামেলা অনেক পুরনো, আর এরা নাকি রোমানকে সাহায্য করছে, রোমান সেই ব্লাড লাইনকে। তো ড্রু ম্যাকিন্টায়ার সেই জন্য রিটার্ন করেছে, এদেরকে শাস্তি দেওয়ার জন্য। তো দেখতে গেলে এখানে সেথ রলিন্স আর ড্রু ম্যাকিন্টায়ারের প্রবলেমটা একই, সেটা হচ্ছে ব্লাড লাইন আর রোমান রেন্স। রোমানকে যে সাহায্য করবে সেই হয়ে যাবে ড্রু ম্যাকিন্টায়ার আর সেথ রলিন্সের শত্রু। আর আমরা সেথ রলিন্সের একটা প্রোমো দেখতে পাই, যেখানে সেথ রলিন্স সিএম পাঙ্ককে তো ক্রিটিসাইজ করে, আর ব্লাড লাইনকেও ক্রিটিসাইজ করে। এখানে সেথ রলিন্স সিএম পাঙ্কের ব্যাপারে বেশ কয়েকটা সত্যি কথা বলে দেয়। দেখতে গেলে আমরা সিএম পাঙ্ককে সবাই খুব পছন্দ করি, তাকে ফেস হিসাবে দেখি, কিন্তু সেথ রলিন্সের কথাগুলো শোনার পর কোনোভাবেই কিন্তু বলা যায় না যে সেথ রলিন্স ভুল কথা বলছে। সেথ রলিন্স বলে যে সিএম পাঙ্ক যেখানেই গেছে সেখানেই সে ঝামেলা করেছে, মানে সে যে রাস্তাতে চলেছে সেই রাস্তাকেই সে জ্বালিয়ে ছেড়েছে। আর যদি দেখতে গেলে এটা একেবারে সত্যি কথা, কারণ একটা সময় আমরা জানি যে সিএম পাঙ্ক 2014-2013 সালে খুবই উল্টোপাল্টা কাজ করেছিল ডাব্লিউডাব্লিউইতে, যার ফলে ভিন্স ম্যাকম্যান তাকে ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে বের করে দেয়। তারপর সে ঠিক করে যে সে ইউএফসিতে যাবে, ব্রক লেসনারের মতো নাম কামাবে, কিন্তু ব্রক লেসনার তো সবাই হতে পারে না। ব্রক লেসনার ইউএফসিতে গিয়ে একটার পরে একটা বড় বড় ফাইটারকে হারিয়ে ইউএফসি চ্যাম্পিয়ন হয়েছিল। তো সিএম পাঙ্কও সেরকম চেয়েছিল, কিন্তু ইউএফসিতে তার ক্যারিয়ার খুবই বাজে ছিল। সে মাত্র 2খানা ম্যাচ লড়ে, আর 2খানা ম্যাচই খুবই বাজেভাবে সে হেরে যায়। 2খানা ম্যাচ মিলে সে 3 মিনিটও ম্যাচে টিকতে পারেনি। তো সেখানে তো পুরো ফ্লপ হয়ে যায়, সে বুঝতে পারে যে ইউএফসিতে রিয়াল ফাইট হয়, আর এখানে সে কিছু করতে পারবে না। তারপর বেশ কিছু বছর পর সে আবার এইডাব্লিউতে জয়েন করে, আর এইডাব্লিউতে সে সুপার ডুপার ফ্লপ হয়, সেখানে গিয়েও ঝামেলা হয়, আর টনি খান তাকে সেখান থেকেও বের করে দেয়। তো দেখতে গেলে যে কটা পথে সে চলেছে সে কটা পথই সে জ্বালিয়ে দিয়েছে, মানে সব জায়গায় সে ঝামেলা করেছে, আর সব জায়গায় সে ফেল হয়েছে। আর শেষ পর্যন্ত সে আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে এসছে,
আর এখন সেথ রলিন্সের প্রত্যেকটা কাজে সমস্যা ক্রিয়েট করছে। তো সেইটাই সেথ রলিন্স এখানে বলে। আর তারপরে স্যামি জেন এখানে সেথ রলিন্সকে ইন্টারাপ্ট করে আর বেশ কিছু ইলজিক্যাল কথা বলে, যেগুলো সে আগেও বলেছে। তো সেটা নিয়ে না হয় আর বেশি কথা বললাম না। আর এখানে স্যামি জেনকে সেথ রলিন্স যেটাও বলে দেয় যে সিএম পাঙ্কের সাথে তার ঝামেলা মিটে যাওয়ার পর সে কিন্তু স্যামি জেনের পেছনে আসবে আর স্যামি জেনের সাথে যত বোঝাপড়া আছে সেটা মিটিয়ে নেবে। স্যামি জেনের কপালে খুবই দুঃখ আছে যা দেখতে পাচ্ছি, কারণ কেভিন ওভেন্স ওই দিক দিয়ে বলে দিয়েছে যে সে কোডি রোডসের সাথে সমস্ত ঝামেলা মিটিয়ে নেওয়ার পর সে কিন্তু স্যামি জেনের পেছনে আসবে। স্যামি জেন হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড আর সে কিনা রোমানকে সাহায্য করছে, আর ব্লাড লাইনকে তো কেভিন ওভেন্স কোনোদিনও ক্ষমা করবে না। তো কেভিন ওভেন্স তো স্যামি জেনকে টার্গেট করে রেখেছে। সম্ভবত কোডির সাথে রাইভালরি শেষ হওয়ার পরই আমরা স্যামি ভার্সেস কেভিন ওভেন্সের রাইভালরি দেখতে পাবো, আর রেসলম্যানিয়াতে হয়তো আমরা স্যামি জেন ভার্সেস কেভিন ওভেন্সের একটা ম্যাচও দেখতে পাবো। এটার চান্স কিন্তু অনেক বেশি আছে, আর ম্যাচটা তো আমরা দেখতেও চাই। আর তারপরে সেথ রলিন্সও এখনও বলে দিয়েছে যে সে সিএম পাঙ্কের সাথে সমস্ত বোঝাপড়া মেটানোর পর সে কিন্তু স্যামি জেনের পেছনে আসবে। আর এখন তো ড্রু ম্যাকিন্টায়ারই স্যামি জেনের পেছনে পড়ে আছে, আর ড্রু ম্যাকিন্টায়ার তো ব্লাড লাইনকে কোনোদিনও ক্ষমা করবে না, সে ব্লাড লাইন যতদিনই মানে যতই ভালো হয়ে যাক না কেন। তো তারপর কি হয়, সেথ রলিন্স তো চলে যায়, তারপর স্যামি জেনও র্যাম্পের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, আর ড্রু ম্যাকিন্টায়ার এসে স্যামি জেনের উপরে অ্যাটাক করে দেয়। আর এখন এদের মধ্যেও স্যাটারডে নাইট মেন ইভেন্টের জন্য ম্যাচ অফিসিয়াল করে দিচ্ছে, আর এই ম্যাচটা দেখার জন্য সবাই ইন্টারেস্টেড আছে। দারুণ ম্যাচ এটা, স্যামি জেন ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার। ড্রু ম্যাকিন্টায়ার বেরিয়ে পড়েছে নিজের বদলা নেওয়ার জন্য। তো সেথ রলিন্স, কেভিন ওভেন্স আর এই ড্রু ম্যাকিন্টায়ার এরা তিনজন কোম্পানির বলতে পারো এরা ফেস সুপারস্টারদের এগেনস্টে রয়েছে, তাহলে এরা হিল সুপারস্টারই বলতে পারো একদিক দিয়ে। কিন্তু এরা এমন হিল যারা কিন্তু একদমই খুব একটা ভুলভাল কথা বলে না। এরা হিল হওয়া সত্ত্বেও এদেরকে দেখে মনে হয় এরা ফেস। আর সেথ রলিন্সেরটা তো একটু ডাউটফুল আছে, কেভিন ওভেন্স আর ড্রু ম্যাকিন্টায়ার তো পুরোপুরি হিল, কিন্তু সেথ রলিন্সেরটা একটু ডাউটফুল আছে, কারণে হচ্ছে যে পুরোপুরি তো হিল নয়, কারণে শুধুমাত্র সিএম পাঙ্ক আর ব্লাড লাইনের এগেনস্টে, বাকি ফেস সুপারস্টারদের সাথে কিন্তু এর ভালোই সম্পর্ক। স্যামি জেনকেও ততটা খুব একটা কিছু বলছে না, আর তাছাড়া দেখতে পেলাম যে উসোর ওপরেও তেমন কোনো রাগ নেই। তো এটা একটা অ্যান্টি হিরো টাইপের তোমরা বলতে পারো, শুধুমাত্র ফেস সুপারস্টারদের এগেনস্টে যাচ্ছে এর মানে এই নয় যে সে একটা হিল। আর দেখতে গেলে এদের তিনজনের কথাই একদম পুরোপুরি ভ্যালিড, আর এরা এখনো পর্যন্ত কোনো রকম ইলজিক্যাল কথা তো বলেনি। আবার তো ড্রু ম্যাকিন্টায়ার, সেথ রলিন্স আর কেভিন ওভেন্সের পয়েন্ট অফ ভিউটা খুবই ভালো লাগছে, আর আমি মন থেকে এদের তিনজনকেই সাপোর্ট করছি। আর আজ আমরা জেভারুসের কপি কিংস্টনকেও দেখতে পাই, আর বলতে পারো এদের হিল টার্নটা একদম সার্থক হয়েছে, কারণ ফ্যান্সরা রিয়াকশানই এমন দিয়েছে আজকের এদেরকে। ফ্যান্সরা যে পরিমাণ বু করেছে, এককালে রোমান রেন্সকে এই পরিমাণ বু করা হতো। তো ফ্যান্সরা তাদেরকে খুবই বু করছে, কারণ বিগির সাথে যেটা করেছে সেটা তো একদমই ঠিক নয়। একদিকে রয়েছে সেথ রলিন্স, ড্রু ম্যাকিন্টায়ার আর কেভিন ওভেন্স, এরা যে কথাগুলো বলছে সেগুলো লজিক্যাল, কিন্তু এখানে জেভারুসের কপি কিংস্টনের কথাগুলো কিন্তু একদমই লজিক্যাল নয়। তারা ফ্যান্সরা বু করছে, আর তারা উল্টে ফ্যান্সদের বলছে যে আমরা কি এমন খারাপ করেছি যার জন্য তোমরা আমাকে বু করছো, আমি তো বুঝতেই পারছি না, আমাদের কাজে তো কোনো ভুল ছিল না। কিন্তু দেখতে গেলে বিগির সাথে যেটা করেছে ওটা তো কোনো দিক দিয়েই ঠিক না। বিগি তো এদের কোনো পাকা ধানে মই দেয়নি ব্লাড লাইনের মতো যে এরা বিগির সাথে এমন করবে, কিন্তু বিগির তো আর কোনো উপায়ও ছিল না, তার তো গলার হাড়ই ভেঙে গেছিলো, তো সে কীভাবে বা এদের সাহায্য করতো। তো বিগি তো নিরুপায় ছিল, কিন্তু তার সত্ত্বেও বিগির সাথে এমন ব্যবহার এটা ফ্যান্সদের এমনই পছন্দ হয়নি। তো আজকের কোনো কথাই বলতে দেয়নি এদেরকে, এত পরিমাণ বু করা হয়েছে, একদম ডমডম ভাইয়ের মতো ট্রিট করা হয়েছে এদেরকে। তো এদের হিল টার্নটাও বলতে পারো যে খুবই ভালোভাবে হয়েছে, কিন্তু ট্রিপল এইচের উপর ভরসা নেই। ট্রিপল এইচ হয়তো আঙ্কেল হাউডিদের মতো এদেরও ব্যান্ড বাজিয়ে দেবে কোনো দিন। আর আজকের আমরা একটা জিনিস তো কনফার্ম বুঝে গেলাম যে ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের উপর যাওয়ার পর ব্র্যান্ড স্প্লিটের আর কোনো রকম ব্যাপার নেই, শুধুমাত্র নামে র স্ম্যাকডাউন থাকবে। ডাব্লিউডাব্লিউ যে কোনো সুপারস্টারকে যে কোনো ব্র্যান্ডে ইউজ করতে পারে। আমরা স্ম্যাকডাউনেতে দেখলাম যে গান্থারকে দেখানো হলো, গান্থার সেখানে গেছে, আর আমরা গান্থারকে এরপরে স্ম্যাকডাউনেও দেখতে পাবো, রতেও দেখতে পাবো, আর তাছাড়া কোডি রোডসকেও আমরা রতে দেখতে পাবো। মানে পুরো আমরা ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের উপর যাওয়ার পর আমরা কোডি রোডস আর পুরো ব্লাড লাইনকে বেশিরভাগ সময় তো রতেই দেখতে পাবো, এমনটা যা বুঝতে পারছি। তো শুধুমাত্র নামে র স্ম্যাকডাউন, আমরা যেখানে ডাব্লিউডাব্লিউ ইচ্ছা হবে সেখানে তাদেরকে ইউজ করবে। বড় বড় সুপারস্টারদের ডাব্লিউডাব্লিউ রতেই বেশি ইউজ করবে, কারণ এখন দেখতে গেলে রটাই নেটফ্লিক্সের উপর যাচ্ছে আমেরিকাতে। তো সেই জন্য রতেই সমস্ত বড় বড় সুপারস্টারদের বেশিরভাগ ইউজ করা হবে। স্ম্যাকডাউনেতেও করা হবে, আমরা তো সব কিছু নেটফ্লিক্সে দেখতে পাবো, কিন্তু আমেরিকার ক্রাউডের জন্য একটু আলাদা রকম ট্রিটমেন্ট থাকবে। তো সেই জন্য আমেরিকাতে যেহেতু র নেটফ্লিক্সের উপর, তো রতেই সব বড় বড় জিনিস হবে। আমরা স্ম্যাকডাউনও নেটফ্লিক্সের উপর দেখতে পাবো, কিন্তু আমেরিকাতে সেটা ইউএসএ নেটওয়ার্কের উপর থাকবে। তাই জন্য স্ম্যাকডাউনে রয়ের তুলনায় একটু তুলনামূলক কম ভালো জিনিস আমরা দেখতে পাবো। আর যা বুঝতে পারছি ব্লাড লাইনের যদি বেশিরভাগ ইউজ রতেই হয়ে যায়, তাহলে স্ম্যাকডাউনে তো আর কিছু থাকবেই না সেরকম।
আর যদি ডাব্লিউডাব্লিউর মাঝে মাঝে দয়া হয় তো মাঝে মধ্যে ব্লাড লাইন আর কোডি রোডসকে হয়তো স্ম্যাকডাউনে ইউজ করে নেবে, নাহলে তাকে আমরা বেশিরভাগ সময় রতেই দেখতে পাবো। আর তাছাড়া ডাব্লিউডাব্লিউ এখন পুরোপুরি ব্লাড লাইনের ওপর নির্ভরশীল হয়ে গেছে। ব্লাড লাইন ছাড়া এমন কোনো স্টোরি লাইন নেই যাতে ফ্যান্সদের একটু ইন্টারেস্ট জাগবে। তো দেখতে গেলে ওই ব্লাড লাইন যেখানে রেটিংস কম হবে সেখানে ব্লাড লাইনকে নিয়ে যেতে হবে। ডাব্লিউডাব্লিউর তো এই অবস্থা, বিগত কিছু বছরে ডাব্লিউডাব্লিউ পুরোপুরি ব্লাড লাইনের উপর নির্ভরশীল হয়ে গেছে। একটা সময় ছিল যখন ডাব্লিউডাব্লিউতে ব্লাড লাইন ছিল না, কিন্তু অনেক ভালো ভালো স্টোরি লাইন ছিল, ফ্যান্সরা প্রত্যেকটা স্টোরি লাইনে ইনভেস্টেড হতো, কারণ ডাব্লিউডাব্লিউ তখন বুকিংই তেমন করতো। তখন ভিন্স ম্যাকম্যানের হাতে সব কিছু ছিল, কিন্তু ট্রিপল এইচের হাতে আসার পর শুধুমাত্র ব্লাড লাইনের উপর ফোকাস করা হয়। চ্যাম্পিয়নকে তা তো কোনো যাই আসে না। কোডি রোডস এত বড় একটা চ্যাম্পিয়ন, কিন্তু তাকে এখনো পর্যন্ত এমন একটা ফিউড দিতে পারেনি যেটা ফ্যান্সদের আকর্ষণ করতে পারে, শুধুমাত্র ব্লাড লাইনের ওপরে যত ইনভেস্টমেন্ট হচ্ছে। কোডি রোডস এতদিন ধরে চ্যাম্পিয়ন রয়েছে, কিন্তু শুধুমাত্র একটাই ম্যাচ আমাদের মনে আছে, যেটা ছিল এজে স্টাইলসের সাথে আই কুইট ম্যাচ। ওটা ছাড়া আর কোনো ম্যাচের কথাই আমাদের মনে নেই। তো বুঝতে পারছো কত বাজে বুকিং হয়েছে। আমরা কোডি রোডসকে ক্রিটিসাইজ করি ঠিকই, কিন্তু দেখতে গেলে কোডি রোডসের বা কী করার আছে। ট্রিপল এইচ যদি তাকে ভালো মতো ফিউড না দেয় তাহলে তারও কিছু করার নেই। এর থেকে তো কোডি রোডসের কাছে যখন চ্যাম্পিয়নশিপ ছিল না, তখনকার যে সমস্ত ফিউড ছিল সেথ রলিন্সের সাথে, ব্রক লেসনারের সাথে, সেই ফিউডগুলো আমাদের এখনও মনে গেঁথে রয়েছে, কারণ সেগুলোর বুকিংই তেমন ছিল। আর সেগুলো তো ভিন্স ম্যাকম্যান বুক করেছিল। তো বুঝতেই পারছো এখানে ট্রিপল এইচ আর ভিন্স ম্যাকম্যানের বুকিংয়ে কতটা বেশি পার্থক্য। ভিন্স ম্যাকম্যান খারাপ মানুষ হতে পারে, কিন্তু কীভাবে ডাব্লিউডাব্লিউকে চালাতে হয় সে খুব ভালোভাবেই জানতো। আর যদি ভিন্স ম্যাকম্যান এই সময় ডাব্লিউডাব্লিউতে থাকতো তাহলে হয়তো আমরা ব্রক লেসনারকেও এখন দেখতে পেতাম ডাব্লিউডাব্লিউতে। আর আমরা ব্যাকস্টেজ থেকে সিএম পাঙ্কের একটা ইন্টারভিউ দেখতে পাই। এখানে সিএম পাঙ্ককে জিজ্ঞেস করা হয় যে সে পল এমানের কাছ থেকে কী ফেভার চাওয়ার কথা বলছিল। তো এখানে সিএম পাঙ্ক বলে এটা খুবই পার্সোনাল ব্যাপার, পল এমানের কাছ থেকে তার একটা ফেভার পাওয়ার আছে, কারণ সে রোমানকে আর ব্লাড লাইনকে সাহায্য করেছে ওয়ার গেমস ম্যাচ জিততে, তাই সে যখন দরকার পড়বে তখন পল এমানের কাছ থেকে একটা ফেভার চেয়ে নেবে। তো এখন দেখতে হবে যে সিএম পাঙ্ক কবে তার ফেভার পল এমানের কাছ থেকে চায় আর সেই ফেভারটা কি হয়। আর এখন এটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে যে ব্রনসন রিডকে আমরা বেশ লম্বা সময় অনেক দিন আর দেখতে পাবো না, কারণ তার পায়ের অ্যাঙ্কেলটা পুরোপুরি ভেঙে গেছে। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি অ্যানাউন্স করেছে। আর একটা ভিডিও ক্লিপও দেখতে পেলাম যেখানে ব্রনসন রিড ওপর থেকে ঝাঁপ মেরে নিচে পড়ছে আর তার পায়ের অ্যাঙ্কেলটার উপরে পুরো ল্যান্ড করে, আর পায়ের অ্যাঙ্কেলটা পুরো ডান দিকে ভেঙে গেছিলো। তো পুরো পাটাই ভেঙে যায় তার। আর এই একটা স্পটের জন্য তার পুরো বলতে পারো এখন বেশ কিছু মাস, অনেক সময় লাগবে। আমার তো মনে হচ্ছে 7-8 মাসেরও বেশি সময় লাগবে, কারণ যেভাবে ভেঙেছে এটা জুড়তে তো টাইম লাগবে। আর ব্রনসন রিড তো খুব একটা হালকা সুপারস্টার নয়, তার অনেক বেশি ওয়েট, তো টাইম তো একটু লাগবে। তো একটা স্পটের জন্য তার সামনে রয়্যাল রাম্বলটাও গেল আর সম্ভবত রেসলম্যানিয়াটাও গেল। আর ওইদিকে জিমি উসোর তো পায়ের একটা আঙুল ভেঙে গেছে, তো তার হয়তো বেশি দিন টাইম লাগবে না, সে হয়তো রয়্যাল রাম্বল অবধি ঠিক হয়ে যাবে। আর তাছাড়া ওয়ার গেমস ম্যাচে আরেকজন ইনজার্ড হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের লর্ড টাঙ্গালোয়া। তো টাঙ্গালোয়া ইনজার্ড হলো কী করে সেটাই তো বড় রহস্যময় ব্যাপার, কারণ এ ওয়ার গেমস ম্যাচে কী করছিল, কখন এলো আর কখন গেল সেটা তো আমরা কেউই জানি না। না মানে তোমরাই জাস্ট একবার বলো যে আমরা ওয়ার গেমস ম্যাচে কটা স্পটে দেখতে পেয়েছি, এ রেসলিংয়ে বা করলো কখন? শুধুমাত্র এন্ট্রি নিল, তারপর থেকে তো আমরা একে দেখতেই পাইনি এ কী করছিল, কখন কোথায় ছিল কেই বা জানে। আর তারপর নাকি এ রেসলিং করেছে আবার ইনজয়েডও হয়ে গেছে। তো না, জিমি উসো আর ব্রনসন রিডটা তো বুঝতে পারছি, কিন্তু এ ভাই কোন মহৎ কাজ করেছে যার জন্য এ ইনজয়েড হয়ে গেল। তো যাকে আমাদের লর্ড টাঙ্গালোয়া ইনজয়েড হয়েছে, ভালোই হয়েছে, না হলে বলা যায় না হয়তো জন সিনার জায়গায় এই রয়্যাল রাম্বল জিতে যেত আর রেসলম্যানিয়া থেকে কোডি রোডসকে চ্যালেঞ্জ করে দিত। আর এরপরে ড্যানিয়েল ব্রায়ানকে নিয়ে একটা আপডেট আছে, তার রিটায়ারমেন্ট হওয়ার পর অনেকদিন পর তাকে আমরা দেখতে পেলাম, আর সে কনফার্ম করে দিয়েছে যে সে AEWর একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে থাকবে। আর সে রেসলিং করবে না, শুধুমাত্র অফিসিয়াল যে সমস্ত কাজ আছে সেগুলো করবে। হয়তো তাকে আমরা কমেন্ট্রি করতে দেখতে পেতে পারি, এছাড়া আরও অনেক ছোটোখাটো অফিসিয়াল কাজ হয়েছে সেগুলোতেও হয়তো আমরা তাকে দেখতে পেতে পারি। তো অনেকদিন পর আবার আমরা ড্যানিয়েল ব্রায়ানকে দেখতে পাবো। তার ফুল টাইম ক্যারিয়ার তো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে তার পার্ট টাইম ক্যারিয়ার চলছে। আর আজকের আবার অনেকদিন পর আমরা বিস্ট ব্রক লেসনারের একটা ফটো দেখতে পেলাম। এখানে বিস্ট ব্রক লেসনারের বাঁ দিকে যে মহিলাটি দাঁড়িয়ে আছে সেও একজন ডাব্লিউডাব্লিউ সুপারস্টার ছিল, তার নাম হচ্ছে সেবাল। তো ব্রক লেসনার অনেকদিন পর আবার তার পুরনো বন্ধুদের সাথে দেখা করছে, তারই একটা ফটো এসছে। আর কতই বা ফটো আসবে, আমরা তো ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউ রিংয়ে রিটার্ন করতে দেখতে পাই, তো দেখতে চাই। তো সেই দিনটা আদৌ আসবে কি না বা কবে আসবে, আমরা তো রয়্যাল রাম্বলের জন্য সদির আগ্রহে বসে আছি, কিন্তু জানি না আদৌ আমরা তাকে দেখতে পাবো কি না। আর ট্রিপল এইচের ওপর ভাই আমার একদমই ভরসা নেই, কী করবে কোনো ঠিক নেই। তবে আশা করছি অন্তত যেন ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউ যাও করে রিটার্ন করিয়ে দেয়, কারণ তাকে অনেক দিন দেখা হয়নি। আর ব্রক লেসনার না থাকলে কিছু একটা যেন মিসিং লাগে ডাব্লিউডাব্লিউ থেকে। ব্রক লেসনার ছাড়া ডাব্লিউডাব্লিউকে জাস্ট আমি তো ভাবতেই পারি না। তো চলো গেছে, এই ছিল আজকের ভিডিও। জানি 4 দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয়নি, যতবারই ভাবি যে রেগুলার ভিডিও দেবো, প্রত্যেক দিন ভিডিও আপলোড করবো, কোনো না কোনো সমস্যা মাঝখানে এসে টপকেই যায়। তো কি করা যাবে, সব সময় তো সমস্যা লেগেই রয়েছে।
আর সেই কারণে এই 4 দিন ভিডিও দেওয়া হয়নি। তো এবার চেষ্টা করব যে প্রত্যেক দিন যেন ভিডিও দিতে পারি রেগুলার। তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে বসে থাকো আমি জানি, অনেকে কমেন্ট করে, আমাকে মেসেঞ্জারে একজন মেসেজও করেছিল। তো দেখে খুবই ভালো লাগছে যে তোমরা আমাকে বেশ সাপোর্ট করছো, তো তার জন্য তোমাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম তখন আমি ভাবিনি যে তোমরা এতটা বেশি সাপোর্ট করবে আমাকে, তো এটা দেখে আমি খুবই খুশি লাগছে। আর বলতে পারো এটা আমার একটা অনেক বড় মোটিভেশনের কারণও বটে। তো চলো গাইজ, এই ছিল আজকে নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার WWE পরের একটা নিউজ ভিডিওতে।